দেখতে দেখতে এইচএসসি পরীক্ষা চলে আসলো। আইসিটিতে কোন চ্যাপ্টারে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এবং কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসা দরকার সেটা নিয়ে মূলত এই ভিডিওতে ব্যাখ্যা করব। এই ভিডিওটা বানানোর অন্যতম বড় উদ্দেশ্য হচ্ছে আমি সাজেশন দিতে পছন্দ করি না, বাট স্টিল সাজেশন ভিডিওই চলে এবং আনফরচুনেটলি আমি দেখলাম যে বাজারে বেশ কিছু সব ধরনের প্ল্যাটফর্ম থেকে সাজেশন দেওয়া হচ্ছে এবং ইন আ লট অফ কেসেস সাজেশনগুলোতে একটু ভুল দেওয়া হচ্ছে। যেমন কোন একটা টপিকের কথা বলা হচ্ছে যে টপিকটা সিলেবাসে নাই, এখন বাদ দিয়ে দেওয়া হয়েছে, অথচ তারপরে বলা হচ্ছে টপিকটা ইম্পর্টেন্ট। কিংবা কোন একটা টপিক থেকে বিগত 2 বছরের প্রশ্ন এসেছে, স্টিল হচ্ছে মানুষজন ওই টপিকগুলোকে ইগনোর করছে। তারা এখনো আগের 16 থেকে 19 সালে 4 বছরের কোয়েশ্চেনের প্যাটার্ন অনুযায়ী বলছে, যেখানে কিনা 23 এবং 24 সালের প্যাটার্ন অনুযায়ী কোয়েশ্চেনের মধ্যে যথেষ্ট ডিফারেন্স আসার কথা। সো আমি তোমাকে একটা আপডেটেড সাজেশন দিচ্ছি, নট হচ্ছে যে যেটা কিনা আরো আগে চলতো, বরং 23-24 সালের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে তারপর আমরা যে জিনিসগুলো জানতে পারছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের যাদের আইসিটিতে একটু দুর্বলতা আছে তারা এই টপিকগুলো ঠিকমতো পড়ে যাও। প্রথমে চলে আসি চ্যাপ্টার 1-এ। চ্যাপ্টার 1-এ বিগত বছরগুলো অনুসারে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বায়োমেট্রিক। বায়োমেট্রিক কি, বায়োমেট্রিকের মধ্যে কোনটা ভালো? ফর এক্সাম্পল সবচেয়ে অ্যাকুরেট হচ্ছে আমার রেটিনা স্ক্যানার, কোনটা সবচেয়ে ইজি বা কোনটা সবচেয়ে অ্যাভেলেবল সেটা হচ্ছে আমাদের যেটাকে আমরা বলি হচ্ছে যে আমাদের আঙ্গুলের ছাপ, তাই না, বা ফিঙ্গারপ্রিন্ট। সো আমাদের বায়োমেট্রিকের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কম্প্যারিজন, যে কোনটার সাথে কোনটা বেটার। এরপরে বায়োমেট্রিকের সাথে আরেকটা জিনিস আমাদের মিলিয়ে আসে, সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স এর সাথে বায়োমেট্রিকের একটা খুব সুন্দর কম্প্যারিজন মূলক প্রশ্ন আসে যে বায়ো ইনফরমেটিক্স এবং বায়োমেট্রিক এবং বায়ো ইনফরমেটিক্স এর মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়। আবার একই সাথে আরেকটা জিনিসের মধ্যে কম্প্যারিজন আসে, সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে কম্প্যারিজন। সো টেকনিক্যালি এই প্রত্যেকটা টপিক তো পড়তেই হবে, তার পাশাপাশি এদের কম্প্যারিজন গুলো পড়ে নিতে হবে যে কম্প্যারেটিভলি কোনটা বেটার। এই টপিকগুলো তোমাকে ভালোভাবে পারতে হবে। যেহেতু এবছর বইয়ে নতুন ভাবে এআই যুক্ত করেছে, তাই আমি এআইটাকে একটা ইম্পর্টেন্ট টপিক হিসেবেই ধরে নিব। পার্টিকুলারলি এআই 3টা ভাগ আছে, আর্টিফিশিয়াল, ন্যারো ইন্টেলিজেন্স, সুপার ইন্টেলিজেন্স, ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে যে আমাদেরকে জেনে রাখতে হবে, এআই নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে, এর সংজ্ঞাগুলো জানতে হবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি ইম্পর্টেন্ট ফর অবজেক্টিভ। গত বছরগুলোতে প্রতিটা বোর্ডে একটা অন্তত কোয়েশ্চেন হচ্ছে ন্যানো টেকনোলজি থেকে আসছে। যেমন ন্যানো টেকনোলজিতে তোমার বটম আপ আর হচ্ছে যে টপ টু বটম, বা এই ধরনের হচ্ছে আমাদের দুটো প্রসেস আছে ন্যানো টেকনোলজি বানানোর। ন্যানো টেকনোলজি সানস্ক্রিনে ইউজ করে, সানস্ক্রিনে ন্যানো টেকনোলজির কোন পার্টটা ইউজ করা হয়, কিংবা হচ্ছে রেফ্রিজারেটরে কোন ধরনের ন্যানো টেকনোলজি ইউজ করা হয়, এই টাইপের প্রশ্নগুলো খুব কমন। তো আমাদের এগুলো একটু ভালোভাবে জানতে হবে, শিখতে হবে, ঠিক আছে? সো ন্যানো টেকনোলজি আমরা ভালোভাবে পড়বো। এগুলোর পাশাপাশি বাকি যে টপিকগুলো আছে সেখান থেকে প্রশ্ন আসতেই পারে। অবজেক্টিভ আসলে কমন ফেলানো খুবই ডিফিকাল্ট। সো আপনাকে আসলে টেকনিক্যালি 23-24টাকে অ্যানালিসিস করে সবগুলোই পড়তে হবে, কোনো উপায় নাই। আপনি এখন যদি শেষ মোমেন্টে এসে এটা এক্সপেক্ট করেন যে ভাইয়া আমি একদম 75-এ 75 পাবো, সেটা আপনি করতে পারেন না। আপনার যদি কোনো একটা বা দুইটা বা তিনটা চ্যাপ্টার ইনকমপ্লিট থাকে, তাহলে আপনি এক্সপেক্ট করতে পারেন যে ভাই আমাকে কোনো মতে 75-এর মধ্যে 60 তুলতে হবে, 15 মার্ক আমাকে ছাড়তে হবে। সো তোমার এখন টার্গেট থাকবে 60 কিভাবে তুলতে পারো। ইন দ্যাট কেস তোমাকে এখন বেস্ট কেস সিনারিও গুলো থেকে পড়ে নিতে হচ্ছে। আমি কখনোই বলবো না এগুলো পড়লেই তুমি হুবহু 100-তে 100 পেয়ে যাবা, ইটস নট পসিবল। গেল, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 1 এর কনসেপ্ট। চ্যাপ্টার 1 এর পরে যদি আমি চ্যাপ্টার 2-তে চলে যাই, চ্যাপ্টার 2-তে প্রথমে আছে হচ্ছে যে আমাদের ডেটা ট্রান্সফার মোড। ডেটা ট্রান্সফার মোডের মধ্যে কোন টাইপের প্রশ্নগুলো আসে? মনে করো তোমাকে বলবে ওয়াকি টকি। এটা একই সাথে দুইটা ধরনের ডেটা ট্রান্সফার মোড হয়, সিমপ্লেক্স, তারপরে হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স যেমন হয়, এই ধরনের সাথে হচ্ছে যে আবার ওইদিকে আমরা কি জানি মানে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট। সো আমাদের এই ধরনের প্রশ্নগুলো আসবে, একই সাথে দুইটা অপশন আমাদেরকে দাগাইতে হবে। ডেটা ট্রান্সফার মোডের পর ডেটা ট্রান্সফার মেথড, ট্রান্সমিশন, ঠিক আছে, সিরিয়াল ডেটা ট্রান্সফার মেথড, প্যারালাল ডেটা ট্রান্সফার মেথড, এটসেট্রা। টপোলজি থেকে প্রতিবারই প্রশ্ন আসতেছে, গত বছরও আসছে টপোলজির মধ্যে কম্প্যারিজন। সো কম্পারেটিভ কোয়েশ্চেন হচ্ছে টপোলজিতে বেশি আসে। টপোলজিতে অনেক সময় একটু কনফিউশন থাকে, যেমন 23 সালে যে প্রশ্নটা আসছিল কোনটা বেটার, অনেকে বলেছে স্টার টপোলজি, অনেকে বলছে বাস টপোলজি। থিং ইজ এক একটা টপোলজি এক একটা রিজন ইম্পর্টেন্ট। তো তোমাকে জিনিসগুলো জানতে হবে কোন অ্যাসপেক্ট থেকে বলা হচ্ছে। এক্সপেন্সের দিক থেকে বললে বাস টপোলজি সবচেয়ে ভালো, যদি তোমার এক্সপেন্স প্যারা না থাকে তাহলে স্টার টপোলজি সবচেয়ে ভালো। তাহলে এইভাবে তোমাকে জানতে হবে যে কেন্দ্রীয় ডিভাইস থাকা না থাকার বেসিসে কি হয় না হয়, এটসেট্রা। ক্লাউড কম্পিউটিং, এই পার্টটুকু মেজরিটি মানুষ বাদ দেয়। হাউএভার ক্লাউড কম্পিউটিং থেকে প্রশ্ন বিগত বছরগুলোতে আসছে, তো এটা পড়তে হবে, এটা বাদ দিতে পারবা না। নেটওয়ার্ক ডিভাইস থেকে জাস্ট অবজেক্টিভ আসবে, তো নেটওয়ার্ক ডিভাইস থেকে অবজেক্টিভ পড়বা। আর লাস্ট মোবাইল ফোন যে জেনারেশন গুলো আছে সেখান থেকে অবজেক্টিভ আসবে। আমি একটু বলেও দিই কোন কোন অবজেক্টিভ।
মোবাইল ফোন জেনারেশন থেকে তোমার অবজেক্টিভ গুলো আসবে হচ্ছে তোমাকে বলবে ভিডিও কল এটা কোন জেনারেশনে আসছে, এসএমএস কোন জেনারেশনে আসছে, এমএমএস কোন জেনারেশনে আসছে, এরকম 4 থেকে 5টা হচ্ছে যে তোমার কি পয়েন্টস আছে, জাস্ট ওগুলোই জানতে হবে যে এই পয়েন্টগুলো থেকে প্রশ্ন আসে। ডান, ফাইন। মোবাইল ফোন জেনারেশনের পরে আমাদের পরবর্তী আরেকটা জিনিস দরকার, সেটা কি বলতো বাচ্চা? সেটা হচ্ছে আমাদের এই কয়েকটা টপিকের পাশাপাশি নেটওয়ার্ক ডিভাইস থাকে, হাব, মোডেম, সুইচ, তাই না? নেটওয়ার্ক ডিভাইস থেকে অবজেক্টিভ প্লাস হচ্ছে 2 মার্কের প্রশ্ন পড়তে হবে। কেন সুইচ আর হাবের মধ্যে ডিফারেন্সটা কি? সুইচে কেন আমরা বুদ্ধিমান বলি? ওয়াই? কারণ ডেটা ফিল্টার করতে পারে, এগুলো জানতে হবে। ছোট ছোট জিনিস, বাট এখান থেকে প্রশ্ন দিয়ে দেয়। তো হাব সুইচ সম্পর্কে জানাটা ইম্পর্টেন্ট। আমি দেখেছি বিভিন্ন জায়গায় যখন আমরা মানে সাজেশন দিই, তখন আমরা খুব কনফিডেন্টলি বলে দিই এই 3টা টপিক পড়লেই হইলো। ভাইয়া এটা আসলে হয় না, এটা মিসলিডিং। কারণ বিগত বছরগুলোতে কোনো প্যাটার্ন মেনটেন করে নাই। আমি এখনো 3, 4, 5-এ যাই নাই, তাহলে আরো বেটার বলতে পারো যে 3, 4, 5 আর কত জঘন্য অবস্থা। আমি 1, 2 থেকেই বলছি প্যাটার্ন মেনটেন করে না। এটার পাশাপাশি আরেকটা হচ্ছে প্যান ল্যান ম্যান ওয়ান, অর্থাৎ হচ্ছে নেটওয়ার্ক। আমাদের হচ্ছে যে ডিস্টেন্সের ভিত্তিতে নেটওয়ার্ক। তো কম্পিউটার নেটওয়ার্কের পার্ট থেকে বিগত বছরগুলোতে অবজেক্টিভ মানে সৃজনশীল প্রশ্ন আসে। সৃজনশীল প্রশ্নে আমাদেরকে টেকনিক্যালি ল্যান আর হচ্ছে যে ওয়ান, সরি ল্যান আর হচ্ছে যে ক্যান, ল্যান ক্যান ম্যান, এই 3টার মধ্যে কম্প্যারিজন দেয়। ওকে ডান। চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3-তে আসেন। নাম্বার সিস্টেম কনভার্সন থেকে অবজেক্টিভ দেয়, আপনাদের লাগবে টয়েস কমপ্লিমেন্টের যোগ বিয়োগ। টয়েস কমপ্লিমেন্টের যোগ বিয়োগের ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখবেন, এখানে এখন 3টা ক্যাটাগরির প্রশ্ন আসে। একটা নতুন ক্যাটাগরির প্রশ্ন প্রথমবার 23 সালে অ্যাড করেছে, পার্থক্য নির্ণয়। এটা আপনি দেখবেন 2জন বন্ধু হচ্ছে যে একটা বইমেলায় গেছে, প্রশ্নটা তোমাদের বোর্ডে এসেছিল। বইমেলায় যেয়ে তারা যখন বইটা কিনেছে তখন বলেছে তাদের মধ্যে কে বেশি টাকা স্পেন্ড করেছে। টয়েস কমপ্লিমেন্ট ফরম্যাটে দেখাও। তো টয়েস কমপ্লিমেন্ট ফরম্যাটে যখন দেখাবা তখন তোমাকে টেকনিক্যালি দুটোর মধ্যে ডিফারেন্সটা বলার সময় তোমাকে বলতে হয় যে আচ্ছা এখানে তাদের মধ্যে ডিফারেন্স তো আছে, বাট ডিফারেন্সটা আমরা কোন মেথডে দেখবো? আমরা দেখবো টয়েস কমপ্লিমেন্ট মেথডে। টয়েস কমপ্লিমেন্ট মেথডে তখন আমাদেরকে পার্থক্য বের করতে হয়, নট ভ্যালুটা বের করতে হয়। আর জিনিস খুবই কেয়ারফুল, 16 বিট। বিগত বছরগুলোতে 16 বিটের হচ্ছে যে ক্যালকুলেশন চলে আসছে। সো কখন 16 বিট হয় কখন 8 বিট হয় এটাকে ভালোভাবে জেনে যাবা, নাহলে কিন্তু পরীক্ষার হলে যে ধরাকে বসে থাকবা। সো টয়েস কমপ্লিমেন্টের পার্থক্য এবং 16 বিটের যোগ বিয়োগটা তোমরা ভালোভাবে শিখলেই তোমাদের ডান। এটার পাশাপাশি বুলিয়ান অ্যালজেব্রায় যদি যাও, বিগত বছরগুলো থেকে আচ্ছা নাম্বার কনভার্সনে একটা ভালো কোয়েশ্চেন আছে, আমি বলতে ভুলে গেছিলাম। ঢাকা বোর্ডে যাবা, ঢাকা বোর্ড 23-এর প্রশ্ন দেখবা, ঢাকা বোর্ড 23-এর প্রশ্ন নাম্বার কনভার্সন। ওই জায়গায় তোমাকে বেজ নির্ণয় করতে বলছে। এটা অনেকে করে না, বেজ নির্ণয়। অর্থাৎ আমরা তো সাধারণত অক্টাল থেকে বাইনারি করি, তো এখানে অক্টাল থেকে একটা সংখ্যা দিয়ে দিছে, দিয়ে বলছে এটা বেজ কত। সো এটা ভালোভাবে করবা, যে কোনো গাইডে দেখবা সলিউশন দেওয়া আছে। গাইডে অবশ্যই সলিউশন ভুল থাকে, একটু ভালো করে শিখে নিও। নাম্বার কনভার্সনের পাশাপাশি আমাদের এইবার করতে হবে বুলিয়ান অ্যালজেব্রায় যাও। বুলিয়ান অ্যালজেব্রা পার্ট থেকে তোমাকে পড়তে হবে নর এবং ন্যান দ্বারা প্রকাশ। আনফরচুনেটলি যেটা সমস্যা, নর ন্যান দ্বারা প্রকাশ শিখতে গেলে না তোমাকে পুরা দিন শেষে হচ্ছে বেসিক গেট, কম্পাউন্ড গেট সব শিখেই আসতে হয়, কারণ ওগুলো না জানলে তুমি এটা এমনিও পারবা না। তো তোমাকে শিখতেই হবে, তোমার আর কোনো ওয়ে আউট নাই। সিম্পলিফিকেশন, এগেন এটা করতে গেলে তোমার সিম্পলিফিকেশন জানতেই হবে। সো তোমাকে আসলে দিন শেষে পুরাটাই শিখতে হবে। মানে কোয়েশ্চেন এমন ভাবে করে ইদানিং তুমি চ্যাপ্টার কিছু বাদ দিতে পারতেছো না। হাফ অ্যাডার, ফুল অ্যাডার তোমাদের কিন্তু বাদ দিয়ে দিছে, এনকোডার ডিকোডার নাই। সো টেকনিক্যালি এনকোডার ডিকোডার এখন পড়ার দরকার নাই। আর কারো যদি আগের থেকে পড়ার থাকে একবার দেখে নিয়ে যেও, মানে দেখে যেও যে যদি কখনো প্রশ্ন করে ফেলে ভুলে, স্যাররা যেহেতু সিলেবাস না স্টিল করে ফেলছে। তো হাফ অ্যাডার, ফুল অ্যাডার থেকে প্রশ্ন আসতে পারে। আর কি প্রশ্ন আসবে? আরেকটা টপিক ছিল, ও আচ্ছা, কাউন্টার, ফ্লিপ ফ্লপ আর রেজিস্টার। আনফরচুনেটলি এখান থেকে কুমিল্লা বোর্ডে প্রশ্ন চলে আসছে। সো এইবার যে আসবে না তার কোনো গ্যারান্টি নাই। সো আসতেই পারে, পড়ে ফেলেন, কোনো ঠিক ঠিকানা আমি আসলে দিতে পারতেছি না। সো রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড এদের জানি কি সমস্যা স্টুডেন্টদের সাথে, এরা হচ্ছে যে প্রায় প্রশ্ন দিয়ে রাখতেছে। সো একটু খেয়াল রাখেন। ডান। চ্যাপ্টার 3 পরে চ্যাপ্টার 4-এ আসেন। চ্যাপ্টার 4-এ অবশ্যই একটা সুবিধা আছে, চ্যাপ্টার 4-এ একই টাইপের প্রশ্নই আসে। লিস্ট, লিস্টের মধ্যে হচ্ছে যে অর্ডার্ড, আনঅর্ডারের নেস্টেড লিস্ট আসে। হ্যাঁ, শুধু লিস্ট না, নেস্টেড লিস্টের প্রশ্ন আসে। টেবল, টেক্সট ফরম্যাটিং ট্যাগ, ওইদিকে হচ্ছে ভাই তোমার ওয়েবসাইট স্ট্রাকচার,
আর ওয়েবসাইট পাবলিশিং এর ধাপ, এই জিনিসগুলো দিয়ে দেয়। ঠিক আছে, এগুলা তোমরা পারবা, সমস্যা নেই। চ্যাপ্টার 5 এ কি করবা? আনফরচুনেটলি চ্যাপ্টার 5 আগের মতো নাই যে তুমি ভাই যদি কেউ প্রোগ্রামিং না পড়ো তাহলে তুমি চ্যাপ্টার 5 থেকে অ্যান্সার করতে পারো জাস্ট ফ্লো চার্ট পার্ট। ইনফ্যাক্ট তোমাকে আমি আরেকটু প্যারা দিয়ে দিচ্ছি আনফরচুনেটলি, বাট চ্যাপ্টার 5 এ প্রোগ্রামিং থেকে অবজেক্টিভও দেয়, অর্থাৎ তুমি পুরো অবজেক্টিভে দেখবে একটা প্রোগ্রাম দেওয়া আছে, সেখান থেকে তোমাকে কোশ্চেন লিখতে হবে, পার্টিকুলারলি কন্টিনিউ আর ব্রেক স্টেটমেন্ট, এই দুইটা থেকে একদম ডিরেক্টলি হচ্ছে প্রশ্ন দিয়ে দিচ্ছে। তোমরা যারা বাচ্চারা এখন এটা পড়ো নাই, আমি আসলে জানি না তোমরা পরীক্ষার হলে কি করবা। ইফ ইউ ডু নট গেট এনি হেল্প, ইটস গোনা বি রিয়েলি টাফ ফর ইউ এই মোমেন্টে সেগুলোকে কমপ্লিট করা, যদি তুমি একদম প্রোগ্রামিংটাকে স্কিপ করে রাখো। বিকজ আগের মতো নাই যে প্রোগ্রামিং হচ্ছে যে স্কিপ করে গেল তুমি পার পেয়ে যাবা, তুমি অবজেক্টিভে স্ট্রাগল করবাই, সিকিউতেও স্ট্রাগল করতে পারো, কারণ সিকিউতে 2 সেট আসবে এবং 2 সেটে প্রোগ্রামিং ঢুকায় দেওয়ার চান্স থাকে। আগের মতো না জাস্ট অ্যালগরিদম ফ্লোচার্ট দিয়ে পার পেয়ে যাবা। এটা গেল। এটার পাশাপাশি হচ্ছে যে কন্টিনিউ ব্রেক স্টেটমেন্টের পাশাপাশি তোমার তো লুপ আসবেই, লুপ থেকে প্রশ্ন আসে গতবার ব্রেক ওয়াইল লুপ আর হচ্ছে যে ফর লুপ, তো এটা লাগবে। কন্ডিশনাল থেকেও প্রশ্ন আসছে আনফরচুনেটলি, সেই কন্ডিশনালটাকে স্কিপ করতে পারবা না। আর আনফরচুনেটলি তোমাদের প্রাইম নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যা এটাও আসছে। সো প্রাইম নাম্বার অলরেডি যেহেতু দিয়ে দিছে, সো এবার যে আসবে না তার কোনো গ্যারান্টি নেই, এবার এলসিএম জিসিএফ বা লসাগু গসাগু দিতে পারে। তো এই হচ্ছে ওভারঅল আমাদের সব সাজেশন। এখন আনফরচুনেটলি কয়েকটা কথা আমি তোমাদেরকে শেয়ার করে রাখি, যেটা তোমাদেরকে ডিমোটিভেট করতে দিচ্ছি না, বাট আমার কাছে মনে হয় কি লাস্ট মোমেন্টে এসে যদি তোমাদের কেউ সত্য না বলে তোমরা খুব ঝামেলায় পড়বা। এইচএসসি পরীক্ষার বিগত 23 এবং 24 সালের কোয়েশ্চেন যদি আমরা একটু অ্যানালিসিস করি, তাহলে আমরা দেখতে পাবো যে 23 এবং 24 সালের কোয়েশ্চেনে খুব একটা প্যাটার্ন মেইনটেইন করে নাই। এক, সেকেন্ডলি কোয়েশ্চেন টাফ হয়েছে। আনফরচুনেটলি 16 থেকে 19 সালের যে 4 বছরের প্রশ্ন তার সাথে 23-24 মিলাইলে হবে না। তুমি যদি বোর্ড কোয়েশ্চেন সলভ করতে চাও, আমি সাজেস্ট করবো 23 আর 24 সলভ করো। তোমার 16 থেকে 19 সলভ করার কোনো মানেই নাই, এটা তোমার টাইম ওয়েস্ট ছাড়া কিছু হবে না। বিকজ ওইটা স্ট্যান্ডার্ড এবং যারা 23-24 সালের কোয়েশ্চেন সলভ করে দেখছে দেখবে দুইটা স্ট্যান্ডার্ড কমপ্লিটলি ডিফারেন্ট। আমি নিজেই অনেক বছর ধরে আইসিটি পড়াচ্ছি, 23 এবং 24 সালের কোয়েশ্চেন মানে পরীক্ষা হওয়ার পরে আমি যে ধরনের পড়াটা 25-26 কে পড়াইছি, হ্যাঁ আমি 25 ব্যাচ এবং 26 ব্যাচ, এখন তো 26 আবার পড়তেছে আমার কাছে, 26 আর 27, 25-এর একাডেমিক ব্যাচে আমি যে টাইপের কন্টেন্ট পড়াইছি সেটা কিন্তু আমি হচ্ছে যে 24 বা 23 কে পড়াই নাই, বিকজ ততদিন ওদের কোয়েশ্চেনটা আসে নাই। তো ওদের পরীক্ষাটা হওয়ার পরেই যখন হচ্ছে যে 25 সালের মানে আমি আইসিটিটা পড়াইলাম ওদেরকে, কারণ ততদিনে 23-এর পরীক্ষা হয়ে গেছে, 23-এর কোয়েশ্চেন চলে আসছে, 24-এর তো তখনও পরীক্ষা হয় না, তখন সেকেন্ড ইয়ারে, তখন কিন্তু হচ্ছে যে আমি ঠিকই 25-কে একদম ডিফারেন্ট ভাবে পড়াইছি। কারণ 25 এবং 26-এর যে কন্টেন্ট, ট্রাস্ট মি, আমার নিজেরই লেকচারের 21, 22, 23-এর কন্টেন্ট সেম না। সো কন্টেন্ট আপগ্রেড করতে হবে। তুমি যদি লাস্ট মোমেন্টে এসেও ওই আগের ধাঁচের কোয়েশ্চেন সলভ করতে চাও তাহলে মানে বোকামি করবা। চেষ্টা করো লাস্ট মোমেন্টে এসেও তোমার যদি কোনো চ্যাপ্টার বাকি থাকে অ্যাটলিস্ট শেষ করে ফেলতে। আমি জানি না এখন বাজারে বেশ কিছু ওয়ান শট ক্লাস আছে, আমার অনেস্টলি ধৈর্য হয় নাই যে সবগুলো ওয়ান শট ক্লাস দেখে তারপরে আমি আপডেট দিব আদৌ তারা সব কমপ্লিট করেছে কিনা, এটা পসিবল না। আর আমি আসলে আইসিডি এরকম শর্টকাটে পড়াইও না। সো আমার পক্ষে আসলে তোমাকে শর্টকাটে একটা সাজেশন দেওয়াটা একটু কঠিন। আমি টপিকগুলোকে আলাদা করতে পেরেছি, দ্যাটস দ্য বেস্ট আই ক্যান ডু। আই হোপ তোমরা অ্যাটলিস্ট একটা ভালো প্রিপারেশনে ভালো এক্সাম দিবা। বেস্ট অফ লাক।